বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে নিয়মিত লেখাপড়া করছো। আমি মোহাম্মদ কামাল পাশা, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, নুনগোলা ডিগ্রি কলেজ, বগুড়া সদর, বগুড়া। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকের একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক হতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন। মনোবিজ্ঞানকে আসলে জানতে হলে তার ক্রমবিবর্তন সম্পর্কে জানা একান্তই দরকার বা একান্তই প্রয়োজন। এজন্য মনোবিজ্ঞানের ভিত্তি, মনোবিজ্ঞানের উদ্ভব ও মনোবিজ্ঞানের প্রধান দৃষ্টিভঙ্গিসমূহ জানতে হবে। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করা যাক মনোবিজ্ঞানের ভিত্তি। মনোবিজ্ঞানের ভিত্তি গড়ে উঠেছে মূলত দর্শন ও শরীরবিদ্যাকে কেন্দ্র করে। দর্শন ও শরীরবিদ্যা ছিল প্রাচীনকালের অনুধানের ক্ষেত্র। দর্শন আবর্তিত হয়েছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রভৃতি প্রমুখ মনীষীকে কেন্দ্র করে। তাদের আলোচনায় কেন্দ্রবিন্দু ছিল আত্মা, মন, মানব প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও তার সমাধানকে ঘিরে। দর্শন সম্পর্কিত বিভিন্ন ধারণা মনোবিজ্ঞানের চর্চা ও গবেষণাকে নানানভাবে অগ্রগামী করেছে। মনোবিজ্ঞান এবং দর্শনের এইসব জ্ঞান ও ধারণাকে বিজ্ঞানসম্মত উপায়ে অনুধান করে মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে দাঁড় করানোর চেষ্টা করেছে। শরীরবিদ্যা দর্শনের মতোই পুরাতন। গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস সক্রেটিসের সমসাময়িক ছিলেন। হিপোক্রেটিস মেডিসিনের জনক হিসেবে পরিচিত। তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কার্যগুলি ও জৈবিক প্রক্রিয়াসমূহের কার্যকলাপ সম্পর্কে কৌতূহলী ছিলেন। তিনি মনে করেন যে মানব শরীরের সবচেয়ে ক্ষমতাশালী অঙ্গ হল মস্তিষ্ক এবং এটি শরীরের বিভিন্ন অঙ্গকে নিয়ন্ত্রণ করে। দর্শন, শ্রবণ, প্রত্যক্ষণ প্রভৃতি সহ সকল আচরণের জৈবিক ভিত্তির মূলে রয়েছে শরীরবিদ্যা। শরীরবিদ্যার গবেষণা ও অনুধান মনোবিজ্ঞানের অনেক বিষয়বস্তুর আলোচনা ও গবেষণার উন্নয়নে সাহায্য করেছে। অতএব মনোবিজ্ঞানের বিকাশে দর্শন ও শরীরবিদ্যার যৌথ প্রভাব রয়েছে। তাই তো আধুনিক মনোবিজ্ঞানের প্রথম পর্যায়ের বেশিরভাগ মনোবিজ্ঞানী ছিলেন দার্শনিক, শরীরবিদ, যেমন উইলহেম ওন্ট ও উইলিয়াম জেমস। সেজন্যই মনোবিজ্ঞানের আদি ভিত্তি নিহিত আছে দর্শন ও শরীরবিদ্যায়। তা থেকেই বর্তমানে মনোবিজ্ঞানের বিকাশ লাভ করেছে। এরপরে মনোবিজ্ঞানের উদ্ভব। 1875 সালে পৃথকভাবে মনোবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণত উইলিয়াম ওন্ট এবং উইলিয়াম জেমস যে কৃতিত্ব প্রদান করা হয়, প্রায় 25 বছর পর 1900 সালে মনোবিজ্ঞানের ইতিহাসের জন্য দুই দিকপাল স্বীয় কাজে ভাস্বর হয়ে আছেন। তাদের একজন রাশিয়ার শরীরবিদ আইভান পাভলভ। তিনি শিক্ষণ সম্পর্কিত বিষয় নিয়ে অনুধান করেন, যা সাপেক্ষ নামে পরিচিত। অপরজন ভিয়েনার চিকিৎসক সিগমুন্ড ফ্রয়েড, যিনি তার বিখ্যাত কর্ম স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ করেন। 1875 থেকে 1900 পর্যন্ত এই 25 বছরের মধ্যে মনোবিজ্ঞান তার নিজস্ব ধারায় চলে আসে। এরপরে মনোবিজ্ঞানের প্রধান দৃষ্টিভঙ্গিসমূহ। মনোবিজ্ঞানের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন মতামত পোষণ করেন। মতের ভিন্নতার কারণেই উদ্ভব ঘটেছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি। একজন মনোবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি হলো কতকগুলো বিশ্বাস যা তার বক্তব্যকে মনোবিজ্ঞানের সকল বিষয়ে পরিচালিত করে। এটি আচরণ ও মানসিক ক্রিয়া সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে কি দেখতে হবে এবং কিভাবে তা নির্দেশ করে। মনোবিজ্ঞানের যে সকল দৃষ্টিভঙ্গি রয়েছে তা হল জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মনোগতীয় দৃষ্টিভঙ্গি, আচরণগত দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গি, জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি।
দৃষ্টিভঙ্গি সম্পর্কে ব্যাপকভাবে বলতে গেলে দৃষ্টিভঙ্গিগুলো পরস্পর সম্পর্কযুক্ত। কখনো কখনো এটি দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা উন্নতি তৈরিতে সাহায্য করে। অতঃপর পরবর্তী কোনো সময়ে পুরাতন দৃষ্টিভঙ্গিতে আগ্রহ আবার অতি উজ্জ্বল হয়ে দেখা দিতে পারে। একভাবে কোনো দৃষ্টিভঙ্গি প্রধান বা সঠিক নয়। কোনো সময় কোনো দৃষ্টিভঙ্গি অন্যগুলোর চেয়ে বেশি ব্যবহৃত হয়, কিন্তু তাদের সবগুলোরই কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য থাকে। তবে এভাবে চিন্তা করা ঠিক যে আচরণ ও মানসিক প্রক্রিয়ার মতো জটিল বিষয় অনুধানে প্রতিটি দৃষ্টিভঙ্গিরই একটি বিশেষ সুবিধা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় বসে নিয়মিত লেখাপড়া করবে, এটাই আশা করি। আজকের মতো এখানেই সমাপ্তি করছি আজকের এই ক্লাস। আগামীতে আবার অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।